ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আসছি দেখো ডি ব্লক মৌলসমূহের আমাদের তৃতীয় ক্লাস। আমরা আলোচনা করছিলাম ডি ব্লক মৌলসমূহ অর্থাৎ সন্ধিগত মৌলগুলোর সাধারণ ধর্ম এবং তাদের ধর্মের পর্যায়গত পরিবর্তন। সেই ধর্মের ক্ষেত্রে আজকে আমরা দেখব ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টি। আগেই তোমাদের আলোচনা করার সময় বলা হয়েছিল দেখো সন্ধিগত মৌলগুলি সকলেই ধাতু, এবং এদের ক্ষেত্রে তোমার কি বলছে যে সন্ধিগত মৌলগুলি কি হয়, টিপিক্যাল বা তীব্র ধাতব ধর্ম দেখায়। টিপিক্যাল ধাতব অর্থাৎ এদের ধাতব ধর্মর মাত্রা খুব বেশি। এই কারণে এই ধাতুগুলো দেখবে তোমার কি আছে, ঘাত সহনশীল খুব বেশি হয়, উজ্জ্বলতা খুব বেশি হয়, নমনীয় হয়, মেলেবেল হয়, অর্থাৎ এদের সহজে তোমার কি আছে পিটিয়ে পাত প্রস্তুত করা যায়, সরু তারে পরিণত করা যায় সহজে। আরেকটা যে গুরুত্বপূর্ণ ধর্ম এরা তোমার কি হচ্ছে দেখায়, সেটা হচ্ছে এরা তাপ এবং তড়িতের খুব ভালো পরিবাহী। তাপ ও তড়িতের ভালো পরিবাহী হয়েছে, যেটা ধাতব ধর্মের একটা প্রধান এবং উজ্জ্বলতম গুণ। বলছে দেখো এরা যে টিপিক্যাল ধাতব ধর্ম দেখায় এর কারণটা কি, এর কারণ হচ্ছে এদের দৃঢ় ধাতব বন্ধন। এই দৃঢ় ধাতব বন্ধনটা কেন, তাদের আগে দেখো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখে রাখি। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়, n_2 n-1 d1 to 10 বা বলতে পারি s1 to 2 হয়েছে। এদের মধ্যে জানো এইটা তোমাদের কি বলা হয়েছিল, আউটার সেল, বা এটাকে তোমার বলা যেতে পারে তোমার কি আছে, দ্যাট ইজ ভ্যালেন্স সেল। এইটা তার আগের কক্ষ প্লান্টিমেট সেল হয়েছে। এখন দেখো যোজক কক্ষে কটা ইলেকট্রন আছে, সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে যোজক কক্ষে দুটো। বলছে এদের ধাতব বন্ধন দৃঢ়, এর কারণটা কি, এর কারণ দুটো। এক নম্বর কারণ হচ্ছে তোমার যোজক কক্ষে বা বন্ধনে n_s ইলেকট্রনের সঙ্গে n-1 d এর বিজোড়, ভালো করে খেয়াল করো, বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে। অর্থাৎ এরা যখন ধাতব বন্ধন বা যে কোনো বন্ধনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, দেখবে যখন আমরা জ্বালন অবস্থা আসবো তখন সেখানে আলোচনা করব। বলছে এর যখন বন্ধন গঠন করে তখন যোজক কক্ষের n_s ইলেকট্রনগুলো অংশগ্রহণ করবে, কারণ ওরা বাইরে আছে, ওরা অংশগ্রহণ করবেই ভ্যালেন্স সেলে। কিন্তু এর সঙ্গে n-1 d কক্ষেরও ইলেকট্রনগুলো, কোন ইলেকট্রনগুলো, ভালো করে এটা খেয়াল করো, বিজোড় আনপেয়ার ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। এই অংশগ্রহণটা কেন করে, বলছে এখানে দেখো n_s ও n-1 d এর শক্তির পার্থক্য কম হয়েছে। তাহলে এই যে n_s এর সঙ্গে n-d অংশগ্রহণ করছে বন্ধন গঠনে বা যোজ্যতা দেখানোর জন্য, তার প্রধান এবং মূল কারণ কি, মূল কারণ হচ্ছে n_s এর সঙ্গে n-d এর শক্তির পার্থক্যটা কম। ফলে সহজেই তোমার কি আছে, n_s এর সঙ্গে অর্থাৎ কাছাকাছি শক্তি প্রয়োগ করে এসকেও যেমন বের করা যায়, ঠিক একই ডি ইলেকট্রনকেও বের করা যায়, সেই জন্য এখানে ডি অংশগ্রহণ করে। দ্বিতীয় কারণ কি, দ্বিতীয় কারণ হচ্ছে যে এদের আয়নাইজেশন এনথালপির মান কম।
আয়নাইজেশন এনথ্যালপির মান কম হয়েছে। তাহলে এরা করছে কি, ধাতব ধর্ম দেখাচ্ছে দৃঢ় ধাতব বন্ধনের কারণে। তার কারণ কি হচ্ছে দুটো, একটা হচ্ছে এস ইলেকট্রনের সঙ্গে n-d এর বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে, ফলে যোজক ইলেকট্রনের সংখ্যা অনেক বেড়ে যায়, বা বন্ধন গঠন করার মতো তোমার কি আছে ইলেকট্রনের সংখ্যা অনেক বেড়ে যায়। দ্বিতীয় কি হচ্ছে, আয়নাইজেশন এনথ্যালপির মান কম, সহজেই তোমার কি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, তাহলে মূল কারণ দুটো বোঝা গেছে। এবার আমরা আসবো, দেখো এই যে ধাতব বন্ধন কিভাবে গঠন হয়। দেখো ধাতব বন্ধন কিভাবে গঠন হয় বলছে, যখন পরমাণুগুলো ধাতব ক্লাসে থাকে তখন তারা এক বা একাধিক, অবশ্যই একাধিকই হবে এখানে, একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন রূপে অবস্থান করে। তাহলে ধাতব ক্লাসে কি হয়, যে কোনো ধাতব পরমাণু এম ধাতু কি করে, তার ইলেকট্রন বর্জন করে তোমার কি হচ্ছে এন প্লাস Ne, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে কি হয় ক্যাটায়নে পরিণত হয়। এই কোন ইলেকট্রনগুলো বর্জন করে বলছে, ইলেকট্রন বর্জন করে এস ইলেকট্রন, এস ও n-1 বা ns বলি, ns ও n-d এর বিজোড় ইলেকট্রন। তাহলে দেখো ধাতব ক্লাসে পরমাণু কি করছে, ইলেকট্রন বর্জন করছে। কোন ইলেকট্রন বর্জন করছে, যোজক কক্ষের ns ইলেকট্রন, তার সঙ্গে n-1 এর অর্থাৎ তার আগের কক্ষের বিজোড় ইলেকট্রনগুলো বর্জন করছে, বর্জন করে ক্যাটায়নে পরিণত করছে। ঠিক আছে, ধরো আমরা যদি কোনো একটা উদাহরণের ক্ষেত্রে যাই, প্রথম উদাহরণ দেখো স্ক্যান্ডিয়ামে আসি। স্ক্যান্ডিয়াম এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমরা জানো কত, 4s2 3d1। তাহলে যোজক ইলেকট্রন দেখো কটা আছে, বক্স ডায়াগ্রাম যদি করি এই, তাহলে এটা হচ্ছে কত 4s, এটা 3d, তাহলে 4s এ দুটো, 3d-তে একটা। তাহলে এর ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম কি করবে, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বর্জন Sc তিনটে ইলেকট্রন বর্জন করে দিয়ে 3+ গঠন করবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কত, ns1 আচ্ছা ns কেন একদম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, 4s1 3d5। বক্স ডায়াগ্রাম দেখো, এইটা। তাহলে দেখো মোট ইলেকট্রন কটা হচ্ছে, এসে একটা, ডিএতে বিজোড় 5টা, মোট 6টা। তাহলে ক্রোমিয়াম কি করবে, ক্রোমিয়াম কি করবে 6টা ইলেকট্রন বর্জন করে দেবে ধাতব ক্লাসে করে, ক্রোমিয়াম 6+ থাকবে। হয়েছে। তবে হ্যাঁ, এইখানে একটা কথা বলে দিই, এই যে বর্জন করবে, বর্জন করে দেবে মানে পুরোপুরি কিন্তু ছেড়ে দেবে না, খানিকটা অসমযোজী বন্ধন গঠনের মতো ছেড়ে দেবে, কিন্তু নিজের অধিকারে রাখবে। কীরকম দেখো, কীরকমভাবে গঠন হয় দেখো ধাতব বন্ধনগুলো। বলছে ক্রোমিয়াম পরমাণু তার 6টা ইলেকট্রন ছেড়ে দিল, কিন্তু সেই ইলেকট্রনগুলো কি হবে, এর চারপাশে থাকবে। এই ঠিক এর পাশের ক্রোমিয়াম পরমাণু, তারও 6টা ইলেকট্রন, এদিকে যে ক্রোমিয়াম পরমাণু আছে আরও,
বা আরও একটা দিয়ে দিতে পারি। তাহলে দেখো ক্রোমিয়াম পরমাণুগুলো কি করেছে, তার ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কিন্তু ইলেকট্রনগুলোকে নিজের অধিকারে রেখেছে। ফলে এখানে তোমার কি হবে, এইটা বা এইটা থেকে আমরা কি বলতে পারি, যে এটা থেকে বা এটা থেকে আমরা কি বলতে পারি, যে ধাতব ক্যাটায়ন ও ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো বর্জন করেছে, বা সহজে বলতে পারি মুক্ত ইলেকট্রন এর মধ্যে স্থির তাড়িতিক বা স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করলে সেটাই তোমার কি হবে, এটাই ধাতব বন্ধনের কারণ, এখন দেখো মনে হতে পারে যে এইটা ধাতব বন্ধনের কি কারণ হতে পারে, কারণ ইলেকট্রন বর্জন করছে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করছে। বলছে এখানে দেখো ভালো করে খেয়াল করো, ইলেকট্রনগুলো ছেড়ে দিলেও ক্লাসের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো ধাতব পরমাণুর সংলগ্ন থাকলেও কোনো একটা নির্দিষ্ট ধাতব পরমাণুর মধ্যে নেই। ধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ওভারল্যাপিং ঘটে, অর্থাৎ এই যে ইলেকট্রন, ধরো এই ক্রোমিয়ামের এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা যেমন এই ক্রোমিয়ামের অধীনে থাকবে, ঠিক একইভাবে এই ক্রোমিয়ামের অধীনে থাকবে। ফলে ধাতব ক্লাসে কি হয়, ধাতব ক্লাসে ইলেকট্রনগুলির অভিলেপন বা বলতে পারি সমগ্র পরমাণুর মধ্যে অভিলেপন ঘটে, অর্থাৎ সমগ্র ধাতব ক্লাসে সমগ্র পরমাণু, বা এখানে বলা যেতে পারে আয়ন, কারণ ধাতব পরমাণু যেহেতু ইলেকট্রন বর্জন করে দিচ্ছে, ফলে আয়ন রূপেই থাকবে। তাহলে ধাতব ক্লাসের ইলেকট্রনগুলো কি করছে, আর কোনো একটা নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকছে না, সমগ্র পরমাণুর মধ্যে বা ধাতব ক্লাসে আয়নগুলোর মধ্যে একটা অভিলেপন, ইলেকট্রনের অভিলেপন হচ্ছে। তাহলে ইলেকট্রনের যখন অভিলেপন, ভালো করে দেখো, ইলেকট্রনের যখন অভিলেপন ঘটছে, তাহলে সমগ্র ইলেকট্রনের যে ক্লাউড, একটা ইলেকট্রনের যে ক্লাউড সৃষ্টি হচ্ছে, সেই ক্লাউডটাকে কি করবে, সব ধাতব পরমাণু মিলে তোমার কি করবে, আকর্ষণ করবে, বা তাদের মধ্যে একটা স্থির তাড়িতিক বল কাজ করবে। এই কারণে ওদের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে। এবং আর কি বলতে পারি, যে যোজক ইলেকট্রনগুলো বা যোজ্যতা ইলেকট্রনগুলি ধাতব ক্লাসে সমগ্র ধাতুর অধীনে থাকে। অর্থাৎ কি হয়, যোজ্যতা ইলেকট্রনগুলো কী হচ্ছে, আর কোনো একটা পরমাণুর অধীনে নয়, সব ধাতব পরমাণুর অধীনে থাকে, এবং এরা তোমার কি হয়, ধাতব ক্লাসে স্বাধীনভাবে চলাচল করতে পারে। হয়েছে, ধরো কোনো একটা ইলেকট্রন, এই ইলেকট্রন যে কোনো একটা এই ইলেকট্রন এর অধীনে আছে, এরও অধীনে আছে, এরও অধীনে আছে, ফলে আকর্ষণ বিকর্ষণের পার্থক্যের জন্য ইলেকট্রনটার চলাচল হতেই পারে। এই কারণে দেখো এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে বলেই কোনো একটা শক্তি প্রয়োগ করলে সহজেই ইলেকট্রনের একটা প্রবাহ সৃষ্টি হয়। এই কারণেই এই ধাতুগুলো তোমার কী হচ্ছে, তাপ এবং তড়িতের খুব ভালো পরিবাহী হয়, তাহলে স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাহলে এই কারণে
ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত বা মৌলগুলি বলি, সন্ধিগত মৌলগুলি তাপ ও তড়িতের ভালো পরিবাহী। তাপ ও তড়িতের ভালো পরিবাহী, তাহলে জিসটা কি হলো? যোজক ইলেকট্রন NS(n-D)র ইলেকট্রনকে বর্জন করে ক্যাটায়নে পরিণত করলো এবং ওই ইলেকট্রনগুলো কি হলো? সমগ্র পরমাণুর বা সমগ্র ধাতব ক্লাসের অধীনে থাকলো। ফলে ইলেকট্রন মেঘের সঙ্গে ধাতব ক্লাসের যে ক্লাসটার তার একটা আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। এই আকর্ষণ বল সৃষ্টি হওয়ার জন্য তাদের মধ্যে দৃঢ় বন্ধন সৃষ্টি হচ্ছে এবং ইলেকট্রনগুলো সমগ্র ধাতব ক্লাসের মধ্যে তোমার কি আছে? অধীনে, ধাতব ক্লাসের মধ্যে সমগ্র ধাতব পরমাণুর অধীনে আছে। ফলে ওই ধাতব ক্লাস বরাবর তারা মুক্ত বা স্বাধীনভাবে চলাচল করতে পারে। চলাচল করতে পারার জন্য তাহলে এখানে তোমার কি হবে? তারা তাপ এবং তড়িতের খুব ভালো তোমার পরিবাহী হবে। হয়েছে? এবার দেখো, এবার যেটা আসছি এদের ধর্মের বা পর্যায়ে এদের ধর্মের কিরূপ পরিবর্তন দেখা যায়। তাহলে এখানে দেখো এই ইলেকট্রন বর্জন করছে। আচ্ছা, এইখানে দেখো এই পরিমাণ ইলেকট্রন বর্জন করেছে, যেটাই বন্ধনের কারণ। তাহলে এই ইলেকট্রনের সংখ্যা বেশি হলে ধাতব বন্ধন দৃঢ় হবে। ইলেকট্রনের সংখ্যা বেশি হলে ধাতব বন্ধন দৃঢ় হবে। যেহেতু এখানে NS এর সঙ্গে N-1D অংশগ্রহণ করছে, ফলে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, সেই জন্য ধাতব বন্ধন দৃঢ় হয়। সেই কারণে এরা তোমার কি আছে? টিপিক্যাল বা তীব্র ধাতব ধর্ম প্রদর্শন করে। এবার দেখো পরমাণুগুলো নিজেদের মধ্যে কীরকম হবে। বলছে দেখো এই NS এই ইলেকট্রন সবার সমান, এই ইলেকট্রন সবার সমান। N- বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করছে, তাহলে N-1D এর বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি হলে ধাতব বন্ধন দৃঢ় হয়। তাহলে আগে কি বললাম? ইলেকট্রন সংখ্যা বেশি হলেই দৃঢ় হবে। যেহেতু সবারই NS সমান, তাহলে যার ক্ষেত্রে N-1D এর বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি, তার ক্ষেত্রে কি হবে? ধাতব বন্ধন দৃঢ় হবে। এখন দেখো এদের মধ্যে গ্রুপ 6 যেটা আছে ক্রোমিয়াম, যেটা দেখিয়েছি, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা আগে ইলেকট্রন বিন্যাস দেখেছি। এর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন 6টা এবং এই পর্যায়ের অর্থাৎ কত? 3D পর্যায়, এটাই হচ্ছে তোমার কি আছে? সর্বাধিক। তাহলে ক্রোমিয়ামের ধাতব ধর্ম বেশি হবে। ঠিক একইভাবে ক্রোমিয়ামের পরে কি আছে? উপর থেকে নিচে শ্রেণীতে মলিবডিনাম, টাংস্টোন, এদের ক্ষেত্রে তোমার কি আছে? ধাতব ধর্ম বেশি। কারণ কি হচ্ছে? বিজোড় ইলেকট্রন বেশি, সেই জন্য এরা খুব তীব্র, স্ট্রং বা হার্ড মেটাল, এরা খুব হার্ড মেটাল হয়। অপরদিকে দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো। ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? NS2 N-1 D10, অর্থাৎ বক্স ডায়াগ্রাম করলে তাহলে আমরা কি দেখলাম? যে এখানে তোমার কি আছে? বিজোড় ইলেকট্রন নাই, এই কারণে তোমার কি হয়ে যাবে? জিঙ্কের
অর্থাৎ n মাইনাস দিয়ে বিজোড় ইলেকট্রন নাই, তাই এর ক্ষেত্রে কি হবে, ধাতব বন্ধন শিথিল হবে, ধাতব বন্ধন শিথিল হবে, দৃঢ় হবে না, অর্থাৎ এরা তোমার কি হবে, সব মেটাল, সফট মেটাল। শুধু জিঙ্ক নয়, জিঙ্কের সঙ্গে কে থাকবে এই শ্রেণীতে যে আছে, অর্থাৎ কত 12 নম্বর শ্রেণী, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এদের সবার ক্ষেত্রেই তোমার কি আছে এই কন্ডিশন, অর্থাৎ বিজোড় ইলেকট্রন নাই, ধাতব বন্ধন শিথিল, এই জন্য এরা তোমার কি হয়ে যায়, সফট মেটাল হয়েছে। এবং আরও তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি, পর্যায় সারণীতে গ্রুপ বরাবর উপর থেকে যত নিচে দিকে যাব তত সেক্ষেত্রে তোমার কি হবে, ধাতুর ধর্ম বাড়ে, কারণ সেখানে আকারটা বাড়তে থাকে। আকারটা বেড়ে যাওয়ার জন্য যোজক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায়, অর্থাৎ সহজেই তারা তখন ইলেকট্রন ছেড়ে দেয় এবং ধাতব বন্ধন দৃঢ় হয়। এরপরে আসছি দেখো ঘনত্ব, ডেন্সি বা ডেন্সিটি। বলছে দেখো সন্ধিগত মৌলগুলির ঘনত্ব বা ডেন্সিটি খুব বেশি হয়। এই শ্রেণীর মধ্যেই তোমরা পাবে সর্বাধিক ঘনত্বের ধাতু বা সর্বাধিক ঘনত্বের কঠিন ধাতু বা সর্বাধিক ঘনত্বের তরল ধাতু, যেমন মার্কারি। তো এদের ক্ষেত্রে ঘনত্বগুলো বেশি, তার কারণটা কি, বা এদের ক্ষেত্রে ঘনত্ব বেশি, ঘনত্ব কি হয় বেশি, তার কারণ কি, তার কারণ হচ্ছে পারমাণবিক ভর বেশি আর আয়তন কম। যদি আমরা পর্যায়ে খেয়াল করি, দেখো পর্যায়ে কি হয়, বাম দিক থেকে ডান দিকে ঘনত্ব বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে ঘনত্ব বৃদ্ধি পায়। মৌলগুলোকে যদি খেয়াল করি, দেখো মৌলগুলো কি আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। হয়েছে? তোমরা এইটাকে একটু সহজে মনে রাখতে পারো যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। সচিন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটের মাস্টার, ফুটবলের কোচিং নেয়নি কখনো জিন্দেগিতে। সচিন, আবার দেখছি বলছি, দেখো ফার্স্ট লেটারগুলো দিয়ে মনে রাখবে। সচিন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটের মাস্টার, ফুটবলের কোচিং নেয়নি কখনো জিন্দেগিতে। ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখো যদি আমরা দেখি ঘনত্ব কি হয়, বাড়ে, এই কিন্তু জিঙ্কের কমে। এখন ঘনত্ব তোমরা জানো কি, ঘনত্ব ভর বাই আয়তন, বা এখানে আমরা বলতে পারি যে পারমাণবিক ঘনত্ব সমান কি হবে, পারমাণবিক ভর বাই
পারমাণবিক আয়তন। তাহলে পারমাণবিক ভর বাই পারমাণবিক আয়তন, এই হচ্ছে ঘনত্ব। এখন দেখো তো বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে কি ঘটে? ডান দিকে কি ঘটে? 1 নম্বরে দেখো, এদিক থেকে যত এদিকে যাব তোমার কি আছে? পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, ফলে পারমাণবিক ভর বৃদ্ধি পায়। পারমাণবিক ভর বৃদ্ধি পায় কোথায়? বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছি মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, অর্থাৎ 21, 22, 23 এরকম করে করে যত ডান দিকে যাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, ফলে পারমাণবিক ভর কি হবে? বৃদ্ধি পাবে। এতে কোনো অসুবিধা নাই। এবার পারমাণবিক ভর বৃদ্ধি পেলে এদের দেখো আকার খেয়াল করো। এদের যদি আমি এইখান থেকে, আমরা ব্যাসার্ধ বলেছি, এদিক থেকে এদিকে ব্যাসার্ধ এইটুকু তোমার কি হয়? দ্যাট ইজ এই ব্যাসার্ধটা, এদিক থেকে ব্যাসার্ধ তোমার কি হচ্ছে? হ্রাস পায়। এই তিনটের ব্যাসার্ধ সমান, এদের ব্যাসার্ধ বৃদ্ধি। তাহলে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ভর যেমন বৃদ্ধি পায়, 2 নম্বরের ক্ষেত্রে দেখো ব্যাসার্ধের হ্রাস ঘটে। প্রথমে এইটুকুটা বোঝো, ব্যাসার্ধের হ্রাস ঘটে, সমান বৃদ্ধি পরে আসছে, তাহলে ব্যাসার্ধের হ্রাস ঘটে। তাহলে এখানে দেখো এইটা বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধের হ্রাস ঘটে। তার মানে কি? আয়তন কি হয়? আয়তনেরও হ্রাস ঘটে। ব্যাসার্ধের হ্রাস ঘটলে আয়তনেরও হ্রাস ঘটবে। তাহলে পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক আয়তন হ্রাস পাচ্ছে, তাহলে সামগ্রিক কি হবে? ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হবে? ঘনত্ব বৃদ্ধি পায়। হয়েছে? এবার দেখো এইগুলোর ক্ষেত্রেও ঘনত্ব বৃদ্ধি পায়, খেয়াল করো। এখানে যদি এদের ক্ষেত্রেও এই সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়তন সমান কিন্তু ভর, আয়তনটা একই আছে কিন্তু ভরটা বেড়ে গেছে, তাহলে তাদের অনুপাত কি হবে? বাড়বে, অর্থাৎ ঘনত্ব বাড়বে, অর্থাৎ এদিক থেকে এদিকেও তোমার কি হবে? ঘনত্ব বাড়বে। কিন্তু নিকেল আর কপারের ক্ষেত্রে দেখো, এই দুটোর ক্ষেত্রে নিকেলের তো আয়তনটা তোমার কি আছে? এই নিকেলের তুলনায় কপারের আয়তন বেশি। বলছে দেখো কপারের ক্ষেত্রে ভর বৃদ্ধির প্রভাব আয়তন বৃদ্ধি অপেক্ষা বেশি। অর্থাৎ কপারের ক্ষেত্রে এদিকে যাচ্ছি যেমন পারমাণবিক ভর বাড়ছে, আয়তনও বাড়ছে, অর্থাৎ এটাও বাড়ছে এটাও বাড়ছে, কিন্তু পারমাণবিক ভর বৃদ্ধির প্রভাবটা আয়তন বৃদ্ধির থেকে বেশি, অর্থাৎ পারমাণবিক ভর বেশি বৃদ্ধি পায় যতটা না আয়তন বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। ফলে এর ক্ষেত্রে তোমার কি হয়? ঘনত্ব বৃদ্ধি ঘটবে। এবার দেখো জিঙ্কের ক্ষেত্রে কি হয়? জিঙ্কের ক্ষেত্রে আয়তনের বৃদ্ধি অধিক ঘটে, অর্থাৎ তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি হলো? জিঙ্কের আয়তনের বৃদ্ধি অধিক, যেটা তোমার কি হচ্ছে? আয়তনের বৃদ্ধিটা অধিক, যেটা তোমার কি হচ্ছে? যেটা ভর বৃদ্ধি অপেক্ষা বেশি হয়েছে।
যেটা ভর বৃদ্ধি অপেক্ষা। তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি দেখলাম, আয়তনটা খুব বেশি বেড়ে যায়, তাহলে আয়তনটা অনেক বেশি বেড়ে যায়, ভরও বাড়ে কিন্তু ভর বৃদ্ধি অপেক্ষা আয়তন বৃদ্ধিটা বেশি। এই কারণে জিঙ্কের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, ঘনত্ব হ্রাস ঘটে। তাহলে জিঙ্কের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে যে প্রভাবটা ছিল জিঙ্কের ক্ষেত্রে প্রভাবটা ঠিক তার বিপরীত, অর্থাৎ উল্টো প্রভাব। এখন দেখো শ্রেণীতে যদি আমরা দেখি, শ্রেণীতে 3G সারি এর অপেক্ষা 3G সারি অপেক্ষা 4G সারির ঘনত্ব বেশি, তা অপেক্ষা 5G সারির ঘনত্ব বেশি। কারণ এদিক থেকে এদিকে তোমার কি আছে, ভর বৃদ্ধি পাচ্ছে, ভর বৃদ্ধি পাচ্ছে, আয়তনও বৃদ্ধি পায়, আয়তন এটাও বৃদ্ধি পায়। বলছে ভর বৃদ্ধি, এই আয়তন যতটা বৃদ্ধি পায় তার ক্ষেত্রে ভর বৃদ্ধির প্রভাব বেশি। সেই কারণে এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, শ্রেণীতে উপর থেকে নিচে অর্থাৎ 3G অপেক্ষা 4Gর ঘনত্ব বেশি, 4Gর ঘনত্ব বেশি, 4G অপেক্ষা 5G সারির ঘনত্ব বেশি হয়। তাহলে এই আমরা দেখলাম পর্যায় সারণীতে ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটে। এরপরে আসছি দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। হয়েছে, তোমরা বুঝতেই পারছো এরা যখন ধাতু তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে, খুব বেশি হবে। অর্থাৎ বলছে সন্ধিগত মৌলগুলোর, সন্ধিগত মৌলগুলির মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট খুব বেশি। কেন বেশি? এর কারণ হচ্ছে দৃঢ় ধাতব বন্ধন। এই ধাতব বন্ধন দৃঢ় হওয়ার জন্য বন্ধন বিয়োজন করতে অধিক শক্তির প্রয়োজন। অর্থাৎ দেখো তাহলে কি দেখলাম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। কিসের জন্য? এদের দৃঢ় ধাতব বন্ধন, ফলে পরমাণুগুলো পরস্পরকে খুব দৃঢ়ভাবে ধরে রাখে, পরস্পরের ক্লাস গঠনটা খুব দৃঢ় হয়। সেই জন্যে এই ক্লাস গঠন ভেঙে বা এই ধাতব বন্ধন বিয়োজন করে ওদেরকে গলাতে অধিক তাপ শক্তির প্রয়োজন হয়। এই অধিক তাপ শক্তির প্রয়োজন হওয়ায় এদের ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তোমার কী হয়, স্ফুটনাঙ্কে আসছি না, কারণ ধাতু যেহেতু গলনাঙ্কটাই প্রধান, এদের গলনাঙ্কটা বেশি হয়। ঠিক আছে, এবার দেখো পর্যায়ের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে। বলছে কোনো একটা পর্যায়ের ক্ষেত্রে কি হয়, পর্যায় কোথায়, বাম দিক থেকে ডান দিকে, পর্যায় বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে কীরূপ পরিবর্তন ঘটে। প্রথমে মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ মানে পৌঁছে, অর্থাৎ ওই শ্রেণীর একটা সর্বোচ্চ মানে পৌঁছে আবার হ্রাস পেতে থাকে। হয়েছে, যদি আমরা দেখো 3 নম্বর পর্যায়ে, তাহলে কি দেখলাম, প্রথমে মেল্টিং পয়েন্ট বৃদ্ধি পাবে, পেয়ে একটা সর্বোচ্চ বা বেশি মানে পৌঁছাবে, তারপরে আবার হ্রাস পেতে থাকবে। এখানে দেখো এই যে স্ক্যান্ডিয়াম বা টাইটানিয়াম থেকে আস্তে আস্তে বাড়ছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ মানে পৌঁছেছে, তারপরে অবশ্য ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কমেছে,
কিন্তু তারপরে একটু বাড়লেও আবার হ্রাস পেতে থেকেছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো আমরা কি বলতে পারি, যদি 3D বলি তাহলে স্ক্যান্ডিয়াম থেকে কি হয়, বৃদ্ধি পায়। তোমরা কিন্তু এগুলোকে একটু নোট করে রাখবে, হ্যাঁ, দরকার হলে ভিডিওটাকে পজ করে একবার নোট করে নেবে যখন শেষ হবে। প্রথমে বৃদ্ধি পায় ক্রোমিয়ামে সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপর হ্রাস পায়। ঠিক আছে, হ্রাস পায়। এবার এখানে দেখো কেন এইরূপ ঘটনাটা হচ্ছে, কারণ আগেই বলেছি ধাতব বন্ধন। তাহলে এর কারণটা কি? এর কারণ হচ্ছে ধাতব বন্ধন। এই ধাতব বন্ধন দৃঢ়তা কার ওপর নির্ভর করে? N-1 D এর বিজোড় ইলেকট্রন সংখ্যার উপরে, অর্থাৎ N-1 D এর বিজোড় ইলেকট্রন সংখ্যার উপরে এই ধাতব বন্ধন নির্ভর করে। এখন দেখো যত এদিক থেকে যাচ্ছি, এই যে ধরো আমি যদি বলি টাইটেনিয়াম, ইলেকট্রন বিন্যাস কি? 4s2 3d কত? স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 2, বক্স ডায়াগ্রাম। এই অপরপক্ষে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা আগেই করেছি, এই তাহলে দেখো স্ক্যান্ডিয়াম বা টাইটেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত প্রথমে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কি হয়? সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে বৃদ্ধি পায় কিসের? বিজোড় ইলেকট্রনের সংখ্যা, এবং ক্রোমিয়ামে সেটা সর্বোচ্চ মানে পৌঁছায়। সেই জন্য এর ক্ষেত্রে ওই সারির অর্থাৎ 3D সারির ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? গলনাঙ্ক সর্বোচ্চ। এরপরে দেখো ক্রোমিয়ামের পরে তোমার কি হচ্ছে? ইলেকট্রন কি হয়? পেয়ার আপ হতে থাকে, জোটবদ্ধ হতে থাকে। যেমন আমি যদি দেখি, দেখো এর ক্ষেত্রে নিকেল কত? নিকেল 28, 4s2 3d8। বক্স ডায়াগ্রাম দেখো, এই 5টা হলো। এই অর্থাৎ এই যে ক্রোমিয়ামের পরে যত যেতে থাকবো তোমার কি হচ্ছে? এই ইলেকট্রন পেয়ার আপ হতে থাকে, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমতে থাকে। এইখানে দেখো শেষে তাহলে এই আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমতে থাকে, ফলে এদের ক্ষেত্রে তোমার কি হয়? মেল্টিং পয়েন্ট হ্রাস পেতে থাকে। তাহলে শেষে আমরা কি বলতে পারি? শেষে বিজোড় ইলেকট্রন সংখ্যা কমে, ফলে মেল্টিং পয়েন্ট কমে। হয়েছে? কিন্তু এখানে দেখো একটা জিনিস, মেল্টিং পয়েন্ট ধারাবাহিকভাবে কমেনি, Mn এর ক্ষেত্রে অস্বাভাবিকভাবে কম। এখানে দেখো Mn এর অস্বাভাবিক কম। অস্বাভাবিক মানে যেটা স্বাভাবিক ট্রেন্ডের বিরুদ্ধে। অস্বাভাবিক মানে যেন ভেবে ফেলো না হিউজ অ্যামাউন্ট, নট। যেটা স্বাভাবিক ট্রেন্ডের বিরুদ্ধে, সেই তুলনায় তোমার কি আছে? বিজোড় ইলেকট্রন দিয়ে কম।
কারণ কি? এর কারণ হচ্ছে এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস। সুস্থিত ইলেকট্রন বিন্যাস। Mn কত? 25। ইলেকট্রন বিন্যাস কত? 4s2 3g5। বক্স ডায়াগ্রাম এটা দেখো ফুল ফিল, এটা হাফ ফিল, ফলে সুস্থিত। এই Mn এর ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হওয়ার জন্য Mn পরমাণু কি করে? ওই যোজক ইলেকট্রনগুলো, মানে কোনগুলো? S এবং D ইলেকট্রনগুলো নিজের অধিকারে নিয়ে বসে থাকে, অর্থাৎ নিজের কাছে টেনে নিয়ে বসে থাকে। ফলে যোজ্যতা গঠনের জন্য ওদেরকে মুক্তভাবে ছাড়ে না, ফ্রি হতে দেয় না, কারণ ও ওই অবস্থায় সুস্থিত থাকে। এই কারণে তোমার কি হয়? ওর ধাতব বন্ধন দৃঢ় হয় না, আর ধাতব বন্ধন দৃঢ় না হওয়ার জন্য গলনাঙ্ক কম। ক্রোমিয়ামের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস সুস্থিত, কিন্তু Mn এর মতো ও অত নিজে দৃঢ়ভাবে আটকে রাখে না ইলেকট্রনগুলোকে। এবার দেখো, যদি আমরা শ্রেণীতে দেখি, শ্রেণীতে আমি এখানে দেখো দুটো শ্রেণী দেখিয়েছি, অর্থাৎ শ্রেণীতে কি হয়ে যায়? শ্রেণীতে 3G সারি, 4G সারি, তবে এটা সর্বদা নয়, সর্বদা নয়। এইখানে এই ডি ইলেকট্রনের মিশ্রণের ফলে এদের ক্ষেত্রে দেখবে, যদি এটা আঁকতাম তাহলে দেখিয়ে দিতাম, আমি আর বেশি আঁকিনি। কোনো মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4G সারির মৌল 3G অপেক্ষা বেশি, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 4G সারির মৌলের মেল্টিং পয়েন্ট 3G অপেক্ষা কম। ফলে এদের ক্ষেত্রে একটা কমা বাড়া হয়, তাহলে এইটাকে এই রকম দিয়ে দেওয়া হয় এই। কিন্তু 5G সারি অনেক বেশি। এই কারণে দেখো 5G সারির বেশি, এবং কিসের জন্য এটা? কারণ এর আগেই বলেছি এদের ক্ষেত্রে তোমার কি আছে? ধাতব চরিত্র, ধাতব চরিত্র বৃদ্ধি, কারণ ধাতব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধি পায়। হয়েছে? ধাতব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধি পায়। এবার দেখো, যদি এই পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখি, এখানে আমরা দেখলাম তোমার কি আছে? এই পর্যায়ের ক্ষেত্রে ক্রোমিয়াম বেশি। ঠিক আমরা যদি দ্বিতীয় পর্যায়ে নিতাম তাহলে মলিবডিনামের বেশি হতো, সর্বোচ্চ হচ্ছে টাংস্টন। তাহলে টাংস্টনের তোমার কি আছে? সর্বোচ্চ। কখনো কখনো শর্টকোর্স দেয়, টাংস্টনের ক্ষেত্রে এটা সর্বোচ্চ। কিসের জন্য বলছে? দেখো, ক্রোমিয়াম, মলিবডিনাম ও টাংস্টনের মেল্টিং পয়েন্ট বেশি, এবং টাংস্টনের কি হচ্ছে? সর্বোচ্চ। কারণটা কি? এদের বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি। কোথায়? n-1 ডিতে। হয়েছে? অপরপক্ষে দেখো, সেই আগের কেস জিঙ্ক, এরপরে আসবে জিঙ্ক, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। n-1 ডিতে বিজোড় ইলেকট্রন নাই, তাই মেল্টিং পয়েন্ট খুব কম।
বা যখন ধাতব ধর্ম আলোচনা করেছি দেখো তখনও বলেছিলাম এরা অপেক্ষাকৃত তোমার কি আছে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টে হবে, বয়লিং পয়েন্ট কম, এরা অপেক্ষাকৃত সফট মেটাল, নরম মেটাল, আর এরা তোমার কি আছে হার্ড মেটাল। তাহলে এই গেল তোমার হচ্ছে মৌলগুলোর বয়লিং এবং মেল্টিং পয়েন্ট।